আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। আজকের এই ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্লাস 8 সায়েন্স চ্যাপ্টার 5 সমন্বয় এবং নিয়ন্ত্রণ। তো সমন্বয় এবং নিঃসরণ। সো সমন্বয় এবং নিঃসরণ পড়ার আগে আমাদের একটু কমন সেন্স একটু ব্যবহার করি যে আসলে সমন্বয় বলতে কি বোঝায়। সমন্বয় বলতে আমাদের দেহের যে সমন্বয়টা, কি বলে মনে যে দেহের সমন্বয়, দেহের সমন্বয়। আর নিঃসরণ বলতে কি বুঝি আমরা? নিঃসরণ বলতে এই যে আমাদের শরীর থেকে যেগুলো বের হয়ে যায়, যেমন ঘাম বের হয়ে যায়, তারপর পানি বের হয়ে যায়, মূত্র ত্যাগ করি। সো এই যে এটাকে বলা হয় কি? নিঃসরণ। নিঃসরণ মানে কি? নর্মালি আমরা এটা বলবো হচ্ছে যে ধরো রেচন। আচ্ছা, তো আমরা বা এই যে সমন্বয়, এটার একদম প্রথমে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে মানুষের ক্ষেত্রে একটা একরকম হবে, মানুষ বা প্রাণীর ক্ষেত্রে, এবং আরেকটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে আরেক রকম হবে, উদ্ভিদ। সো তাহলে চলো প্রথমে মানুষেরটা নিয়ে একটু কথা বলি। সো মানুষেরটার ক্ষেত্রে কি হয় যে মানুষের ক্ষেত্রে ধরো নর্মালি যদি দেখবা যে কেউ যদি একটা মানুষ, এ ধরো একটা নর্মাল মানুষ, এ হচ্ছে কোনো কারণে অনেক মোটা হয়ে গেছে, এরকম মোটা হয়ে গেছে। তো এই যে মোটা হওয়ার কারণ, এটা একটা হরমোনের কারণে মোটা হয়েছে। যে এই যে একটা হরমোন ছিল, ধরো এই একটা হরমোন, এই হরমোন যখন অনেক বেশি হয়ে গেছে, এই যখন অনেক বেশি হয়ে গেছে তখন এই লোকটা এরকম মোটা হয়ে গেছে। আবার ধরো কিছু মানুষ, যারা ধরো এরকম একটা মানুষ ছিল, এ অনেক লম্বা হয়ে গেছে। ঠিক ধরো বি হরমোনের কারণে এই মানুষটা এত মোটা হয়েছে, এত লম্বা হয়েছে। আবার ধরো এই একটা মানুষ এবার লম্বা না হয়ে খাটো হয়েছে, তার মানে এবার ওই বি যে হরমোনটা ছিল সেই বি হরমোন এবার কি আছে, শর্টেজ আছে, মানে কম আছে। লাইক এরকম ধরো হচ্ছে স্টেরয়েড। সো কেউ যদি হচ্ছে মোটা হয়, আমরা প্রথম কিছু তাকে বলি তার স্টেরয়েডটা বেড়ে গেছে, তখন আমরা কি করি? অ্যান্টি স্টেরয়েড, অর্থাৎ যেন স্টেরয়েডটা ঠিক মতো কাজ না করে বা স্টেরয়েড থেকে হরমোনটা নিঃসৃত না হয়, এজন্য আমরা অ্যান্টি স্টেরয়েড টাইপের তাকে ঔষধ দিই। তখন সে আস্তে আস্তে আবার হচ্ছে চিকন হয়ে যায়। তার মানে আবার যদি কেউ চিকন থাকে তাকে স্টেরয়েড জাতীয় যদি ওষুধ দেওয়া হয় তখন সে মোটা হবে। সো এই যে মোটা হওয়া, চিকন হওয়া, তারপর লম্বা হওয়া, খাটো হওয়া, এগুলা নিয়ন্ত্রণ করতেছে কে? আমরা বলতেছি হচ্ছে হরমোন। হরমোন আমাদের কোথায় কি করতে হবে না করতে হবে, দেহের যে ব্যালেন্সটা রক্ষা করা, খাটো হওয়া, মোটা হওয়া, তারপর বিভিন্ন ব্যালেন্স, এই যে আমাদের দেহের যে ব্যালেন্সটা রক্ষা করা, এটা মেইনলি রক্ষা করে কে? এটা রক্ষা করে হচ্ছে হরমোন। সো উদ্ভিদের ক্ষেত্রে দেখো একই রকম প্রসেস। যে ধরো কোনো একটা উদ্ভিদ প্রথমে হচ্ছে একটা বীজ ছিল, এই ধরো হচ্ছে একটা বীজ, এই বীজটা অঙ্কুরোদ্গম হয়ে এরকম বীজ থেকে একটা চারা বের হবে। এরপরে সেটা আস্তে আস্তে কি হবে? চারাটা আস্তে আস্তে বড় হবে। তারপরে কি হবে? সেখানে ধরো গাছে হচ্ছে ফুল আসবে। এটা ধরো হচ্ছে একটা ফুল। এরপরে ফুল থেকে কি হবে? এরপরে ফুল থেকে হচ্ছে আমরা ফল পাবো। তারপরে সে একসময়, গাছটা একসময় হচ্ছে বার্ধক্যে পৌঁছাবে বা মারা যাবে। বানানটা ভুল হলো মনে হয়, মারা গেল। এরপরে এই যে অঙ্কুরোদ্গমের আগ পর্যন্ত ধরো বীজটা অঙ্কুরোদ্গম হচ্ছে না, তখন বীজটা সুপ্ত অবস্থায় আছে বা ঘুমন্ত অবস্থায় আছে। তো তার মানে দেখো, অঙ্কুরোদ্গম, সেখান থেকে চারা তৈরি হওয়া, তারপর গাছটা বড় হওয়া, ফুল আসা, ফল আসা, এই প্রতিটা কিন্তু একটা সিরিয়াল প্রসেস। তো এই যে এক- কিছু তো একটা জিনিস আছে যেটা হচ্ছে এই প্রসেসটাকে মেনটেন করতেছে। তো নর্মালি এরকম হওয়ার কথা না, বিভিন্ন দিকে হতে পারতো, বাট একটা যে নিয়ম শৃঙ্খলা যে মেনটেন করতেছে, তার মানে কি একটা একটা রুলস ফলো করতেছে, নিয়ম শৃঙ্খলা যে এটা মেনটেন করতেছে, এর জন্য একটা জৈব রাসায়নিক পদার্থ আমরা বিজ্ঞানীরা খুঁজে পাইছি। কি পদার্থ? জৈব রাসায়নিক পদার্থ। সো এই জৈব রাসায়নিক পদার্থটা কি? এই জৈব রাসায়নিক পদার্থটা হচ্ছে সেই হরমোন। এখন একটা জিনিস মনে রাখো যে উদ্ভিদ যেখানেই পাবো আমরা, সেখানে একটা শব্দ ব্যবহার করবো, যেমন হচ্ছে ফাইট। তো ধরো যে হরমোনটা উদ্ভিদের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটাকে বলা হয় ফাইটো হরমোন। ফাইটো
হরমোন। তোমাকে যদি বলা হয় যে ফাইটো হরমোন কাদের ক্ষেত্রে, আমরা ফাইট বলতে বুঝবো উদ্ভিদ, এবং হরমোন তো হরমোন। তার মানে উদ্ভিদের ক্ষেত্রে যে হরমোনটা ব্যবহৃত হয় সেটাকে আমরা বলি হচ্ছে কি হরমোন? ফাইটো হরমোন। সো এই ফাইটো হরমোন কি করবে? উদ্ভিদের নিয়ন্ত্রণ, বৃদ্ধি বা মোটা হওয়া বা চিকন হওয়া, এই জিনিসটা হচ্ছে নিয়ন্ত্রণ করবে। তো এই ফাইটো হরমোনগুলো কি করে? যে নর্মালি উৎপত্তি হয় এক জায়গায়, কাজ করে অন্য জায়গায়। যেমন ধরো কোনো একটা জিনিস, যে ধরো এটা একটা হচ্ছে উদ্ভিদের পাতা, কোনো একটা হরমোন উদ্ভিদের পাতায় তৈরি হলো, পাতায় তৈরি হয়ে কি করে, এ চলে যায় হচ্ছে পাতার মূলে। পাতার মূল কোনটা? এই জায়গায় হচ্ছে গাছ ছিল, এটা হচ্ছে পাতার মূল। এখানে এসে কি করে সে, একটা ধরো পত্রমুকুল তৈরি করে বা পত্রমূল তৈরি করে। এখান থেকে পরবর্তীতে, এই যে এখান থেকে পরবর্তীতে, এইটা ধরো হচ্ছে কাঁঠাল, দেখছো না কাঁঠালের মুচি বের হয়? তো ধরো এটা কাঁঠালের মুচি, পরবর্তীতে এখান থেকে একটা কাঁঠাল তৈরি হয়। So, এই যে ঘটনাগুলো, যে দেখো হরমোনটা ছিল কোথায়? ছিল হচ্ছে পাতায়। পাতা থেকে যখন বুঝতে পারলো যে হরমোন এবার পরিপক্ক হয়ে গেছে, বয়স চলে আসছে, তখন সেটা পাঠালো কোথায়? এই জায়গাতে, মূলের এখানে। সেটা পরবর্তীতে বিভিন্ন রূপে ট্রান্স করে। তার মানে হরমোনগুলো উৎপত্তি হয় এক জায়গায়, ব্যবহার হয় কোথায়? অন্য জায়গায়। আশা করি এটা বুঝতে পারছো। তো এরকম তাহলে ভাইয়া কয়েকটা হরমোনের নাম বলতে, যদি বলা হয় যে কিছু হরমোনের নাম বলো। হ্যাঁ ঠিক আছে, বলা যাবে। যে ধরো আমরা যদি কয়েকটা হরমোনের নাম লিখি উদ্ভিদের ক্ষেত্রে আর কি। ধরো হচ্ছে আমরা লিখবো কি, ফাইটো হরমোন। ফাইটো হরমোন। চলো লিস্টটা করে ফেলি ফাইটো হরমোনের। এক নম্বরে ধরো হচ্ছে অক্সিন, দুই নম্বরে হচ্ছে জিব্রেলিন, এরপরে হচ্ছে যে সাইটোকাইনিন, দেন আছে হচ্ছে অ্যাবসাইসিক অ্যাসিড, তারপরে আমরা বলবো হচ্ছে যে ইথিলিন। তো একটু আগে আমরা বললাম যে যে কিছু জিনিসের কারণে মানুষ হচ্ছে লম্বা হয়, আবার কিছু জিনিসের কারণে মানুষ হচ্ছে খাটো হয়। তো উদ্ভিদের ক্ষেত্রেও তাই, কিছু হরমোনের কারণে উদ্ভিদ হচ্ছে বৃদ্ধি পায়, কিছু হরমোনের কারণে উদ্ভিদ হচ্ছে বৃদ্ধিটা ঠিকঠাক মতো হয় না, যেগুলো বৃদ্ধিকে বাধা দেয়। তার মানে বৃদ্ধি সহায়ক এবং হচ্ছে বৃদ্ধি প্রতিবন্ধক। সো এখানেও প্রথম যে তিনটা আছে, এই তিনটা হচ্ছে বৃদ্ধি সহায়ক, মানে এরা বৃদ্ধি হতে সহায়তা করে। এবং পরের যে দুইটা আছে তারা হচ্ছে বৃদ্ধি প্রতিবন্ধক। বৃদ্ধি প্রতিবন্ধক, তার মানে এরা হচ্ছে কি হতে দেয় না? বৃদ্ধি হতে দেয় না। এরপরে আসো, এই যে আমরা এখানে একটা উদাহরণ দিলাম যে এরা কি হলো, পাতায় উৎপাদন হলো একটা হরমোন, সেই হরমোন চলে গেল হচ্ছে কোথায়? চলে গেল হচ্ছে পত্রমূলে স্থানান্তরিত হলো। তারপর সেখান থেকে এই পত্র যে মূলটা ছিল বা পত্র যে মুকুলটা ছিল, সেটা পুষ্প মুকুলে পরিণত করলো, মানে ফুল তৈরি হবে এখান থেকে আর কি। সো এই যে এখান থেকে ধরো হচ্ছে যে ফুল তৈরি করবে। সো এই যে ফুল তৈরি করার যে ব্যাপারটা, যে হরমোনটা আসলো, পাতায় উৎপত্তি হলো, হয়ে পত্রমূলে চলে গেল, এরপর পত্র মুকুলকে, তার মানে কি ছিল? পাতা ছিল প্রথমে, পাতা থেকে কোথায় গেল? পত্রমূলে, মানে পাতার যে মূল অংশ সেখানে চলে গেল, পত্রমূলে গেল। এরপরে পত্র যে মুকুলটা ছিল, এই পত্র মুকুলকে তৈরি করলো হচ্ছে পুষ্প মুকুলে তৈরি করলো। পুষ্পমুকুল মানে কি, যেটা আলটিমেটলি হচ্ছে আমাদের ফুল। তো ফুল তৈরি করলো যে হরমোনটা, এর একটা অবশ্যই নাম থাকবে, যেটা কি হরমোন। সো এই যে ফুল তৈরি করার যে হরমোনটা, এই হরমোনটার নাম হচ্ছে
রিজেন। তাহলে যদি বলা হয় যে ফুল তৈরিতে সহায়তা করে কোন হরমোন, তখন আমরা বলবো হচ্ছে কি ভাইয়া, ফ্লোরিজেন। আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছো। এবার চলো এই যে আমরা অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন, অ্যাবসাইসিক অ্যাসিড, ইথিলিন এগুলো নিয়ে একটু কম বেশি পড়াশোনা করি। সো এগুলো আলটিমেটলি একটু মুখস্থ টাইপের পড়াশোনা, প্রথম দিকে একটু হয়তো বোরিং লাগবে, বাট বুঝে বুঝে পড়লে আশা করি কঠিন হবে না। সো এটা পড়ার আগে আমাদের বইয়ে একটা, এই যে এখানে একটা হচ্ছে দেয়া আছে, পরীক্ষা দেওয়া আছে। সো শুরু করার আগে তোমরা এই পরীক্ষাটা করে ফেলবা, মানে এই পরীক্ষাটা পড়ে ফেলবা, রিডিং পড়বা, এরপরে দেখবা যে আসলে ঘটনা এরকম কিনা, তারপরে হরমোনগুলো পড়তে আসবা। তো চলো এবার হচ্ছে আমরা কথা বলি কি নিয়ে, অক্সিন নিয়ে। অক্সিন। সো এই যে হরমোনটা, এই হরমোনটা প্রথম আবিষ্কার করে একজন বিজ্ঞানী। তার মানে কি, এই একজন বিজ্ঞানী, বিজ্ঞানীর নাম হচ্ছে চার্লস ডারউইন। আচ্ছা, তো ভাইয়া এই হরমোনটা কোথায় পাওয়া যায়? এই হরমোনটা পাওয়া যায় ভ্রূণ যে মুকুল আবরণী, সেই ভ্রূণ মুকুলাবরণীর ওপর আলোর প্রভাবটাই হচ্ছে লক্ষ্য করেন। মানে যখন দেখবা ভ্রূণের যে মুকুল আবরণ আছে, so এইটার উপর আলোর একটা হচ্ছে প্রভাব আছে, সেটা লক্ষ্য করেন। আলোর কিরকম প্রভাব? তো আলো যখন তির্যক ভাবে একদিকে লাগে, তখন ভ্রূণ মুকুল আবরণী আলোর উৎসের দিকে বেঁকে যায় বা হচ্ছে বৃদ্ধি লাভ করে। মানে এই যে ধরো, ধরলাম হচ্ছে এইটা, ধরো হচ্ছে এখান থেকে একটা ধরো, এমনি এমনি বোঝার জন্য, এটা হচ্ছে একটা ভ্রূণ মুকুল আবরণ। তো যখন আলো এসে পড়ে, ধরো এটা হচ্ছে আলো, আলো তির্যক ভাবে এখানে এসে পড়তেছে, তো তখন কি করে, এই যে এই মুকুল আবরণটা এটা হচ্ছে এরকম তির্যক ভাবে বেঁকে যায়, এরকম তির্যক ভাবে বেঁকে যায়। তো তার মানে এর ভ্রূণ মুকুল আবরণের ওপর এমন, মানে উপরের দিকে এমন কোনো রাসায়নিক পদার্থ আছে যেটা আলোর প্রতি সাড়া দেয়। সো এই যে আলোর প্রতি যে সাড়া দেওয়া যে কাজটা করতেছে, এটা মেইনলি হচ্ছে কে করে, অক্সিন করে। তার মানে কি, এখানে এখানে আছে হচ্ছে অক্সিন। অক্সিন কোথায় আছে? ভ্রূণ মুখর আবরণীর যে একদম কি বলা হয়, কিনারায়। সো এটা তাহলে আমরা, বা অগ্রভাগে আর কি, রাসায়নিক পদার্থ অবস্থিত। সো এটা তাহলে আমরা এই যে আহ রাসায়নিক পদার্থ যেটা আছে এটা কোথায় পাওয়া যায় সেটা আমরা বুঝলাম। এখন ধরো কোনো একটা গাছে, এটার আমরা তো আবার মানে প্রাকৃতিক ভাবে গাছে আছে, তবে এটার আবার কৃত্রিম ভাবেও তৈরি করা যায় বা সংগ্রহ করে অন্য জায়গায় প্রয়োগ করা হয়। যেমন ধরো কোনো শাখা কলমে মূল গজাচ্ছে না, এরপরে ফল হচ্ছে অকালে ঝরে পড়তেছে। তো এইরকম যদি কোনো ঘটনা ঘটে, কি কি বললাম, যে শাখা কলমে মূল গজানো, শাখা কলমে মূল, তারপরে হচ্ছে ফল অকালে ঝরে পাওয়া, অকালে ঝরে পড়া। সো এরকম যদি কোনো প্রবলেম আমাদের হচ্ছে, শাখা কলমে মূল গজাতে চাই, সেখানে আমরা অক্সিন ব্যবহার করব। যদি ফল অকালে ঝরে পড়ে যায়, সেটা প্রতিরোধ করতে আমরা হচ্ছে কি ব্যবহার করব, অক্সিন ব্যবহার করব। তার মানে প্রথমত আমাকে জানতে হবে অক্সিনটা কে আবিষ্কার করছে, অক্সিন, এরপর অক্সিন কোথায় পাওয়া যায়, এরপর অক্সিনের হচ্ছে ব্যবহারটা, এটা কিন্তু অক্সিজেন না, অক্সিন। আচ্ছা, তারপরের যে টপিকটা সেটা ছিল হচ্ছে জিবরেলিন। সো এদের কোথায় দেখা যাবে? এদের দেখা যায় হচ্ছে চারা গাছ, বা তারপর বীজপত্র, পত্রে যে বর্ধিষ্ণু অঞ্চল। আলটিমেটলি এগুলো তো বৃদ্ধি সহায়ক, তার মানে এগুলো অবশ্যই বর্ধিষ্ণু অঞ্চল বা অগ্রভাগে থাকবে। সো চারা গাছ, বীজপত্র এবং পত্রের বর্ধিষ্ণু অঞ্চলে এদের দেখা যায়। যেহেতু বর্ধিষ্ণু অঞ্চল বা বেড়ে যায়,
নর্মালি উদ্ভিদ ধরো এটা একটা যদি আমরা উদ্ভিদ দেখি, এর মধ্যে এগুলোকে বলা হয় পর্বমধ্য। পর্বমধ্য দেখবা যখন গাছটা আরো যখন বড় হবে তখন এই পর্বমধ্য তিনটা ছিল না, তিনটায় এখন এদের মাঝখানে গ্যাপ বেড়ে গেছে, তার মানে এগুলো হচ্ছে পর্ব আর এগুলো হচ্ছে পর্বমধ্য। মানে দুইটা পর্বের মাঝখানে থাকে পর্বমধ্য। দেখো আগে এগুলো ছিল কত ছোট, এখন হয়ে গেছে কত বড়, তার মানে উদ্ভিদের যে বৃদ্ধিটা ঘটে এটা অ্যাকচুয়ালি কিসের মধ্যে ঘটে? পর্বমধ্যের মধ্যেই কিন্তু ঘটে। আচ্ছা, বৃদ্ধি ঘটলো, তাহলে পর্বের মধ্যে যে বৃদ্ধিটা ঘটতেছে এটা ঘটলো। তো এই বৃদ্ধিটা ঘটার কারণ কি? এই যে আমাদের জিবরেলিন যে হরমোনটা আছে, এই জিবরেলিন হরমোনের প্রভাবে উদ্ভিদ পর্বমধ্যগুলো দৈর্ঘ্য বৃদ্ধি পায়। সো এখন তাহলে কি হয়, যেহেতু পর্বমধ্যগুলো দৈর্ঘ্যে বৃদ্ধি পায়, যদি কোনো কারণে জিবরেলিন শর্ট থাকে, আমরা যদি বাইরে থেকে জিবরেলিন প্রয়োগ করি, তার মানে খাটো উদ্ভিদ কি হবে? খাটো উদ্ভিদ কিন্তু লম্বা হবে। এবং তার মানে খাটো উদ্ভিদ লম্বা করার জন্য আমরা জিবরেলিন ব্যবহার করব, খাটো থেকে লম্বা। এবং ধরো কোনো একটা বীজ সে সুপ্ত অবস্থায় আছে, সেখান থেকে ওটাকে আমরা জাগ্রত করতে বা এই সুপ্ত অবস্থা কাটাতে আমরা এই জিবরেলিনটা ব্যবহার করব। বুঝতে পারছো? আশা করি এটা বুঝতে পারছো। এরপর আসা হচ্ছে ইথিলিন। ইথিলিন ইথিলিন আমরা কি পড়লাম? ইথিলিন আমরা দেখলাম যে হচ্ছে বৃদ্ধি প্রতিবন্ধক, তাই না? তবে নর্মালি নর্মালি বৃদ্ধি প্রতিবন্ধকের পাশাপাশি ইথিলিনের আরো বেশ কিছু কাজ আছে। তার আগে আমরা বলি যে এই ইথিলিন এটা একটা হচ্ছে কাইন্ড অফ গ্যাসীয় পদার্থ। এটা কি পদার্থ? গ্যাসীয় পদার্থ। সো এই হরমোনটা একটা হচ্ছে গ্যাসীয় হরমোন। এটা নর্মালি কি করা হয়? ফল পাকাতে ব্যবহার করা হয়। ফল পাকাতে ইথিলিন ব্যবহার করা হয়। এটা নর্মালি যেহেতু গাছের মধ্যেই থাকে, সো এই ইথিলিন নিজের যে ইথিলিনটা আছে এটা ব্যবহার করে নিজের মধ্যে যে ফলটা আছে নিজের, সেই ফলটা পাকাতে সহায়তা করে। সো এছাড়াও হচ্ছে এদের তাহলে ভাইয়া দেখা যায় কোথায়? এদের দেখা যায় হচ্ছে, যেহেতু বললাম ফল পাকাতে বা ফল পাকতে, তার মানে এদের দেখা যাবে হচ্ছে যে ফল, ফুল, এরপরে বীজ, পাতা, মূলে দেখা যায়। সো এগুলো বই থেকে তোমরা পড়ে নিবা, আমি জাস্ট বলে দিচ্ছি। সো কোথায় দেখা যায়? দেখা যায় কোথায়? ফল, ফুল, পাতা, বীজ, এগুলো দেখা যায়। এরপরে এদের কাজটা কি? এদের মেইন কাজ হচ্ছে ফল পাকানো, এবং এছাড়াও আরো কয়েকটা কাজ আছে। যেমন ধরো হচ্ছে যে বীজ আর মুকুলের যে সুপ্তাবস্থা সেটা ভঙ্গ করে, এরপরে চারা গাছের কাণ্ডের বৃদ্ধি ঘটায়, তারপরে ফুল ফল ইত্যাদি সৃষ্টির সূচনা করে। ওকে, তারপরে কি করে? ইথিলিন পাতা, ফুল, ফল ঝরে পড়া ত্বরান্বিত করে। আসলে অ্যাকচুয়ালি এগুলো আমাদের বইয়ে সব লেখা আছে। এখানে একটু মার্ক করে দিই। দেখো, পড়ছি হচ্ছে কি ইথিলিন না, ইথিলিন বলছি গ্যাসীয় পদার্থ, ফল পাকাতে সহযোগিতা করে, হরমোন পাওয়া যায় ফুল ফল বীজে, এরপর মূলে দেখা যায়। ইথিলিন বীজ ও মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে, চারা গাছের কাণ্ডের বৃদ্ধি ঘটায়, কাণ্ডের বৃদ্ধি ঘটায় এবং ফুল ফল সৃষ্টির সূচনা করে। আর একটা কি করে? এদের যে ইথিলিন পাতা ফুল ফলের ঝরে পড়া ত্বরান্বিত করে। ত্বরান্বিত করে মানে হচ্ছে বাড়ায় দেয়। ওকে, আচ্ছা দেখো, একটু আগে আমরা পড়লাম ইথিলিন কিন্তু হচ্ছে বৃদ্ধি প্রতিবন্ধক, বাট তারপরে কিন্তু সে এই কাজগুলো করে, যেমন বৃদ্ধি ঘটাচ্ছে। সো নর্মালি ওখানে কেন প্রতিবন্ধক বললো একটু ভাবার বিষয়। যাই হোক, এখানে আমাদের বৃদ্ধিটা ঘটাচ্ছে। এবার আসা হচ্ছে চলন, উদ্ভিদ কিভাবে চলাচল করে। নর্মালি আমাদের মতো উদ্ভিদটা হচ্ছে অনুভূতি ক্ষমতা সম্পন্ন, তার মানে এই আমাদের কিন্তু যে অনুভূতিটা আছে, যেমন অভ্যন্তরীণ বা বাহ্যিক যে উদ্দীপক আছে সেখান থেকে উদ্দীপনা নেয়, নিয়ে এর চলন বা হচ্ছে বৃদ্ধিটা সংঘটিত হয়। এর চলনটাকে বলা হয় ট্রপিক চলন। সো উদ্ভিদের চলনটাকে কি বলা হয়? ট্রপিক চলন। এটা মনে রাখতে হবে। এরপর পরীক্ষা যেটা করতে হবে সেটা তো তোমরা আগে বলে দিলাম, নিজেরা একটু করে নিবা। সো উদ্ভিদের সমন্বয় এই পাঠটুকু তোমরা হচ্ছে রিডিং পড়লে দেখবে যে মোটামুটি সবগুলো বলা শেষ। এবার আসো যে আরেকটা টপিক, সেটা হচ্ছে একদম শেষের দিকে, সেটা হচ্ছে রেচন পদার্থ। সো রেচন নিয়ে একটু কথা বলি। রেচন,
ও আচ্ছা, হরমোনের ব্যবহার আছে তার আগে। তার আগে হচ্ছে যে হরমোনের ব্যবহারটা একটু দেখি। এখানে আছে, এখানে খেয়াল করো যে অক্সিন এবং কৃত্রিম যে হরমোনগুলো আছে সেগুলো হচ্ছে শাখা কলমের মূল উৎপাদনে সাহায্য করে। এটা ধরো হচ্ছে পরীক্ষায় গ নম্বরে দিল যে ব্যবহারটা লিখো বা খ নম্বরে দিল। এরপরে ক্ষতস্থান পূরণ করে কে? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এটাও এক ধরনের কাইন্ড অফ অক্সিন। এটা হচ্ছে কি করে? ক্ষতস্থান পূরণ করে। আচ্ছা, এরপরে যদি আমাদের অক্সিন প্রয়োগ করি তাহলে ফলের মোচন বিলম্বিত হয়। আরেকটা কি হয়? বিভিন্ন উদ্দীপক যেমন আলো, পানি, অভিকর্ষ ইত্যাদি উদ্ভিদের বৃদ্ধিতে প্রভাব ফেলে। ধরো হচ্ছে যে যে জায়গাতে আলো বেশি দেখা যাচ্ছে সেই উদ্ভিদটা বেশি বড় হচ্ছে, যে জায়গাতে পানি বেশি। এখন সব উদ্ভিদের জন্য কিন্তু পানি আবার ইম্পর্টেন্ট না। কিছু উদ্ভিদ আছে পানি পেলে মারা যায়, কিছু উদ্ভিদ আছে পানি পানি পেলে আরো হচ্ছে বড় হয়ে ওঠে। সো এগুলো বিভিন্ন বিভিন্ন রকম হয়। এই জন্য বলা হলো যে বৃদ্ধিকে প্রভাবিত করে, মানে বৃদ্ধিতে প্রভাব রাখে। সেটা নেগেটিভ হতে পারে, পজিটিভও হতে পারে। তো যাই হোক, আমরা যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে রেচন। সো রেচন, রেচন মানে হচ্ছে যে আহ, আমরা কিভাবে আমাদের দেহের মধ্যে যে বর্জ্য পদার্থটা তৈরি হয় সেটা বের করে দিই। ধরো আমরা তো নর্মালি মানুষ, সো এই একটা মানুষ, মানুষ থেকে কি কিভাবে নিঃসৃত হয়? একটা হচ্ছে ঘাম হতে পারে, আরেকটা হচ্ছে মূত্র হতে পারে। সো ঘামের মাধ্যমে কি কি বের হয়ে যায়? ঘামের মাধ্যমে হচ্ছে পানি বের হয়ে যায়, লবণ বের হয়ে যায়। এই জন্য ঘামটা কিন্তু একটু হচ্ছে নোনতা নোনতা লাগে। সো এই যে এখন মূত্র বের হলো, ঘাম বের হলো, এরপরে হচ্ছে বাতাসের মাধ্যমে আমরা হচ্ছে কার্বন ডাই অক্সাইডটাও বের করে দেই, মানে আলটিমেটলি এগুলো বের করে দেই। দেখো ঘাম বের করি আমরা হচ্ছে আমাদের ত্বকের মাধ্যমে, ত্বক বা চর্ম। এরপরে মূত্র বের করি আমরা কিসের মাধ্যমে? কিডনির মাধ্যমে, কিডনির এখানে প্রভাব ফেলে। আর কার্বন ডাই অক্সাইড বের করি আমরা কিসের মাধ্যমে? ফুসফুসের মাধ্যমে, ফুসফুসের মাধ্যমে। তার মানে রেচন অঙ্গ হিসেবে আমরা ফুসফুস, ত্বক এবং কিডনি এই তিনটে ব্যবহার করি। এবং কিডনি এটা হচ্ছে প্রধান রেচন অঙ্গ, কারণ এর মাধ্যমে আমরা বেশিরভাগ পানি, যেটা ক্ষতিকর, মূত্র আকারে বের করে দিই। এখন ওই পানির মধ্যে আসলে কি থাকে? পানির মধ্যে ম্যাক্সিমাম পার্ট থাকে হচ্ছে নাইট্রোজেন। এখন ভাই নাইট্রোজেন কেন থাকে এটা নিয়ে দেখি। তো দেখো আমরা কি কি খাবার খাই? আমরা খাই হচ্ছে শর্করা, আমরা খাই হচ্ছে স্নেহ, আমরা খাই হচ্ছে আমিষ। সো শর্করা মানে কি? এখানে কার্বন আছে, হাইড্রোজেন আছে এবং অক্সিজেন আছে। স্নেহ মানে কি? একই জিনিস। আর আমিষে কি? এই তিনটা তো আছেই, সাথে হচ্ছে এক্সট্রা নাইট্রোজেন আছে। যেহেতু আমিষ, প্রোটিন, অ্যামিনো অ্যাসিড পড়ছো না? আমরা অ্যামিনো অ্যাসিড, আমিষ ভাঙলে আমরা হচ্ছে অ্যামিনো অ্যাসিড পাই। সো অ্যামিনো অ্যাসিড আবার কি দ্বারা গঠিত? সেটা হচ্ছে নাইট্রোজেন দ্বারা গঠিত। ওকে। সো দেখো, আহ, যদি আমরা এখন এগুলোকে বের করতে চাই আমাদের শরীর থেকে, ধরো খাওয়া দাওয়া করছি, আমরা বের করতে চাচ্ছি আমাদের কার্বন ডাই অক্সাইড আকারে, আমরা কার্বন এবং অক্সিজেন বের করতে পারি। এরপরে পানি আকারে সেখানে আমাদের হাইড্রোজেন এবং অক্সিজেন বের করতে পারি। তার মানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এগুলো আমরা পানি এবং হচ্ছে গ্যাস আকারে বের করে দিতে পারি। বাট নাইট্রোজেনটা এই হচ্ছে নর্মালি আমাদের ফুসফুস এবং ত্বকের মাধ্যমে বের করতে পারে না। এটার জন্য আমাদের একটা নতুন পদ্ধতির কাছে যাওয়া লাগে, যেটা হচ্ছে আমরা আলটিমেটলি মূত্র আকারে এটাকে বের করে দিই। সো দেখো, আমরা হচ্ছে আমিষ খাইলাম। সো এই আমিষ থেকে অ্যামাইনো অ্যাসিড যে তৈরি হবে বা ইউরিক অ্যাসিড, আরো বেশ কিছু পদার্থ তৈরি হবে। এগুলো তৈরি করবে আমাদের হচ্ছে যকৃৎ। মানে তুমি আমিষ খাইছো, সেটা যকৃতে গেছে, এর মধ্যে কিছু বিক্রিয়া, অর্নিথিন চক্র হয়, যেটাকে বলা হয় অর্নিথিন চক্র। সেখান থেকে আমরা অ্যামাইনো অ্যাসিড পাইছি। সো এই অ্যামাইনো অ্যাসিড কি করছে পরবর্তীতে এখান থেকে হচ্ছে যে আহ, বের করে দিতে হবে তো আলটিমেটলি একে আমাদের। সো অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিড আবার ভেঙে যায়, ভেঙে কি কি তৈরি করে? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, লেখা একটু ইয়ে হচ্ছে। তারপরে ধরো হচ্ছে অ্যামোনিয়া। তার মানে দেখো যকৃতে
আমিষ গেল, সেখান থেকে অ্যামাইনো অ্যাসিড তৈরি হলো, অ্যামাইনো অ্যাসিড আরো ভাঙলো, কার মধ্যে? যকৃতের মধ্যেই। ভেঙে হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, অ্যামোনিয়া, এগুলো হচ্ছে তৈরি হলো। সো এই যে তৈরি হলো, এগুলো কি আকারে বের হয়ে যাবে? এগুলো হচ্ছে আমাদের দেহ থেকে মূত্র আকারে বের হয়ে যাবে। এই যে মূত্রটা বের হয়ে যাবে কিসের মাধ্যমে? বৃক্কের মাধ্যমে। বৃক্ক মানে কি? কিডনি। সো কিডনির মাধ্যমে এটা বের হয়ে যাবে। আর এখন দেখো, এগুলো প্রথমত কি করে? আমাদের অ্যামাইনো অ্যাসিড গুলো বা এই ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, এগুলো হচ্ছে রক্তে মিশে যায়। রক্তে মিশে গিয়ে কিডনির কাছে যখন যায়, কিডনিগুলোকে ছেঁকে নিয়ে ভালো রক্তটা আবার দেহে পাঠিয়ে দেয়। আর যেটুকু পদার্থ, যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, এই যে রেচন পদার্থগুলো আছে, এগুলোকে বলি হচ্ছে রেচন পদার্থ। এই রেচন পদার্থগুলো কি করে? এই রেচন পদার্থগুলো হচ্ছে সে শুষে নিয়ে মূত্র আকারে বের করে দেয়, এবং ভালো যে রক্তটা সেটা আবার হচ্ছে আমাদের দেহে কি করে? পাঠিয়ে দেয়। ওকে, চলো আমরা একটু বই থেকে দেখে ফেলি। যে দেখো, এই চিত্রে খেয়াল করো। এই যে বৃক্ক, বা যেটা আমরা কিডনি বলি, এখানে ধরো মূত্রটা, আমাদের যে পানিটা যেটা সেটা তৈরি হলো। তারপর এই যে একটা নালী দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় ইউরেটার বা রেচন নালী। সো এটা হচ্ছে ইউরেটার। ইউরেটার ইউরেটার দিয়ে এই পানিটা কোথায় আসলো? আসলে একটা থলির মধ্যে, এটাকে বলা হয় মূত্রথলি। এরপর মূত্রথলি থেকে একটা নালীর মাধ্যমে বের হয়ে যায়, এটাকে বলা হয় মূত্রনালী। তার মানে প্রথমে ছিল কিডনি, সেখান থেকে ইউরেটার, সেখান থেকে মূত্রথলি, তারপরে হচ্ছে মূত্রনালী। আচ্ছা, ওকে। সো এটা হচ্ছে মেইনলি আমাদের রেচন তন্ত্রের পার্ট। আমাদের বইয়ে দেখো কি কি বলছে, একটু পড়ি আমরা। এখানে একটা কার্বন ডাই অক্সাইড টেস্ট দেওয়া আছে, আমাদের নিঃশ্বাসের বায়ুতে যে কার্বন ডাই অক্সাইড আছে, এটা টেস্ট করার জন্য একটা পরীক্ষা দেওয়া আছে, এটা পড়বা, পড়ার পর নিজে একটু করে দেখবা। এখন আসো, এখানে কিছু কথা বলা আছে, সংজ্ঞা টঙ্গা দেয়া আছে। সো রেচন বলতে আমরা বুঝি হচ্ছে আমাদের দেহের যে বজ্রটা যেটা আছে, এটা আমাদের দেহ থেকে বের করে দেওয়া। তাহলে রেচন বলতে দেহের বজ্র পদার্থকে নিষ্কাশন বা বের করে দেওয়া বোঝায়। বিপাকের ফলে, মানে আমাদের দেহের মধ্যে খাবার যেগুলো খায় সেগুলো ভাঙনের ফলে পানি, কার্বন ডাই অক্সাইড, ইউরিয়া প্রভৃতি দূষিত পদার্থ প্রস্তুত হয়। এগুলো নিয়মিত ত্যাগ না করলে আমাদের দেহের মধ্যে প্রবলেম হতে পারে। সো এই প্রবলেম যেন না হয়, এগুলো যেন আমরা কি করি? নিঃশ্বাসের বায়ু, ঘাম এবং মূত্রের মাধ্যমে এগুলো বাহিরে বের করে দেই। সো কি কি? ফুসফুস, চর্ম এবং বৃক্ক, এই তিনটি হচ্ছে রেচনাঙ্গ। কার্বন ডাই অক্সাইড ফুসফুসের মাধ্যমে বের হয়, লবণ জাতীয় পদার্থ চর্মের মাধ্যমে বের হয়ে যায়, এবং বৃক্কের মাধ্যমে নাইট্রোজেন যুক্ত যে তরল দূষিত পদার্থ সেগুলো হচ্ছে পরিত্যক্ত হয়। এবং মূত্রের মাধ্যমে প্রায় 80% নাইট্রোজেন পদার্থ, যেগুলো বর্জ্য পদার্থ আছে, সেগুলো বের হয়ে যায়। এই জন্য বৃক্ককে প্রধান রেচনাঙ্গ বলা হয়। পরীক্ষাটা করে ফেলবা। এখানে দেখো কিছু কথা বলছে, যে আমাদের যে শ্বসন ক্রিয়া, মানে খাদ্য যে ভাঙলো, ধরো হচ্ছে শর্করা। সো এই শর্করা ভাঙলে আমরা এটিপি পাই, মানে শক্তি পাই, প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড পাই। সো এই যে প্রক্রিয়াটা, ভাঙার যে প্রক্রিয়া, ভাঙার প্রক্রিয়াকে বলা হয় শ্বসন। সো শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দেহের বজ্র হিসেবে কোন গ্যাস তৈরি হয়? কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়। ওকে, এই কার্বন অক্সাইড কি করে? এই কার্বন ডাই অক্সাইড গ্যাস রক্তের মাধ্যমে আমরা কোথায় নিয়ে যাই? ফুসফুসে নিয়ে যাই। ফুসফুসে নিয়ে গিয়ে কি করি? আমাদের নিঃশ্বাসের সাথে ত্যাগ করে দিই। এবং নিঃশ্বাসের বাতাসের শতকরা প্রায় 4 ভাগ হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কত ভাগ? মাত্র 4 ভাগ হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এবং এর সাথে জলীয় বাষ্প থাকে। এজন্য দেখবা শীতের সময় যখন তুমি নিঃশ্বাসটা ফেলবা, তখন দেখবা হচ্ছে যে যদি আয়নাতে ফেলো, দেখবো যে ওখানে পানির একটা লেয়ার পড়ে গেছে, বা শিশিরের মতো এখানে কিছু একটা জিনিস পাবা, যেটাকে বলা হয় জলীয় বাষ্প। তো এই যে নিঃশ্বাসের বায়ুতে জলীয় বাষ্প আছে কিনা সেটা টেস্ট করার জন্য এখানে দেখো একটা টেস্ট দেওয়া আছে, এটা নিজেরা একটু করবা। ওকে, এবার আসো ঘর্ম বা ঘাম। আমাদের দেহের মধ্যে প্রতিটা লোম আছে, বা চামড়া আছে, দেখবা এই চামড়া বা ত্বক, এর কাছে লোম আছে, লোমের নিচে আছে লোমকূপ আছে। সো এই লোমকূপ গুলো দিয়ে কি হয়ে যায়? আমাদের ঘামটা বের হয়ে যায়। ঘামের সাথে সাধারণত কিছু লবণ, সামান্য পরিমাণে কার্বন ডাই অক্সাইড এবং ক্ষতিকর অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থও থাকতে পারে। নর্মালি লবণ থাকে, যার কারণে ঘামটা হচ্ছে কি হয়? একটু নোনতা হয়। ওকে, তারপরে আসা হচ্ছে যে আহ
এই বৃক্ক যেটা মূত্র তৈরি, এটা মোটামুটি আমি বলে দিচ্ছি। মেরুদণ্ডের দুই পাশে দুইটা বৃক্ক থাকে। বৃক্ক ছাঁকনির মতো কাজ করে। যকৃৎ আমাদের দেহের অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিডকে ভেঙে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া ইত্যাদি তৈরি করে। এগুলোকে দেহের জন্য ক্ষতিকর। বৃক্ক এই ক্ষতিকর পদার্থগুলো ছেঁকে নেয়, নিয়ে পানির সাথে মিশে হালকা হলুদ বর্ণের মূত্র তৈরি করে এবং ইউরেটার বা মূত্রনালীর মাধ্যমে বা রেচন নালীর মাধ্যমে এই মূত্রথলিতে জমা করে। সেটা পরবর্তীতে এখান থেকে মূত্র মূত্রনালীর মাধ্যমে বের হয়ে যায়। তাহলে ইউরেটার দিয়ে মূত্রথলিতে আসে, সেখান থেকে মূত্রনালীর মাধ্যমে বের হয়ে যায়। সো মলদ্বারের মতো মূত্রথলিরও এরকম সংকোচন প্রসারণ পেশি থাকে। তো এই যে ফুল যে পথটা, এটাকে বলা হয় মূত্রপথ। তাহলে যে পেশি যেগুলো থাকে মূত্রথলির মধ্যে সংকোচন প্রসারণ, ধরো হচ্ছে যে এগুলোকে সংকোচন করা বা প্রসারণ করার মধ্যে একটা পেশি থাকে যেগুলোকে বলা হয় মূত্রপথ। সো এই পেশিগুলোকে আমাদের সংকোচন প্রসারণের মাধ্যমে আমাদের দেহ থেকে হচ্ছে মূত্রটা বের হয়ে যায়। সো এই হচ্ছে আমাদের আলটিমেটলি রেচন এবং সমন্বয়। আমরা এই পরবর্তীতে মানবদেহের যে স্নায়ুতন্ত্র আছে সেটা নিয়ে একটু পড়াশোনা করব। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।